এই দাগ মেঘের প্রাপ্য নয়। জানি, আপনাকে অনেক ধন্যবাদ। মেঘ আপনার মেয়ের মতো, আপনার ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ এগুলো তো ব্যর্থ হতে পারে না। আপনি যেখানে বলবেন আমি সেখানে যাব, নিশ্চিত যাব। খালি আমি ওর একটু ঠিক হওয়ার অপেক্ষায় রয়েছি। ছাড়বো না তো আমি। ওর সঙ্গে যারা যারা অন্যায় করেছে তাদের কাউকেই আমি ছাড়ব না, সে যেই হোক না, ছাড়বো না কিছুতে। আপনি একদম ভাববেন না। আপনার মতো এরকম ঢাল হয়ে থাকা বাবা মেঘের পাশে থাকলে মেঘ সুস্থ হবেই। ও আবার স্বাভাবিক জীবনে ফিরবে, আর তখন কোনো নোংরা আঙুল ওর দিকে উঁচিয়ে থাকবে না। আর যারা ওই গেটের বাইরে কাদা ঘাঁটছে, সেদিন তারা নতজানু হয়ে ক্ষমা চাইতে বাধ্য হবে। মেঘ যা ডিজার্ভ করে আমরা সেটা ওকে ফিরিয়ে দেবই। সম্মান, ভালোবাসা, গানের জগতে একেবারে শীর্ষে পৌঁছানো। আঙ্কেল, আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। শেষ পর্যন্ত আমার জন্য মেঘকে এত অপমানিত হতে হলো, এত অসম্মানিত হতে হলো। না জিষ্ণু, অকারণে নিজেকে ছোট করো না। তোমার মধ্যে যদি সততা না থাকতো, সাহস না থাকতো, তুমি আজকে এখানে এসে দাঁড়াতে পারতে। আমি একটু ভেতর থেকে আসছি, কারণ ওই নীলের ঠাকুমা একবার দেখতে চেয়েছেন, ওকে আমি না বলতে পারবো না। আমি আসতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ, আসো আসো। আপনি আসুন। হ্যাঁ, দাদু ভাই, আয় আমার সঙ্গে। না, তুমি যাও, ভেতরে এতজনের যাওয়াটা ঠিক হবে না। আসুন আসুন। নীল, বলছি আমাদের একটা অন্যরকম কিছু ব্যবস্থা ভাবতে হবে, বুঝেছো? কারণ অনিন্দ্যবাবু তো কিছুতেই রাজি হচ্ছেন না মেঘকে আমাদের হসপিটালে শিফট করার ব্যাপারে। দেখা যাক মেঘকে এখানে রেখে হোয়াট বেস্ট উই ক্যান ডু। মা, আমাকে প্লিজ একবার ঠিক করে বলবে ডক্টর কি বললেন? ভেরি ভেরি ক্রিটিক্যাল, এনিথিং ক্যান হ্যাপেন। জিষ্ণু, আপনি হয়তো আমার সঙ্গে কথা বলতে চান না। না, ঠিকই আছে, আপনার জায়গায় আমি থাকলে আমিও ঠিক এটাই করতাম। তবে আমার কিছু কথা বলার আছে আপনাকে। না, ঠিক কথা বলা না, আমি আপনার কাছে মাপ চাইছি সেদিনের ব্যবহারের জন্য। আমার কাছে মাপ চাইছেন কেন? আপনার সেদিনের ব্যবহার, আপনার ধারাবাহিকভাবে দীর্ঘদিনের ব্যবহার যদি সত্যি কারোর ক্ষতি করে থাকে, সত্যি কারোর মনে আঘাত দিয়ে থাকে, সে আমি নই। ক্ষতি করেছে মেঘের। পারলে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। সেই ক্ষমা চাইবার সুযোগ মেঘ আমাকে দেবে কিনা জানি না। আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম।
সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর আমরা কেন বুঝি বলুন তো যে অনেক কিছু ধ্বংস করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি? কেন আমাদের এতটা সময় লাগে চৈতন্য হতে? কেন শুভবুদ্ধিটা এত দেরিতে জাগে আমাদের? কেন? একটু আগে বলতে হলে তো অনেক সর্বনাশ ঠেকানো যায়। ময়ূরী, কেন ডেকেছো তাড়াতাড়ি বলো। দরকার আছে তাই তো ডেকেছি। দেখো ময়ূরী, আমাদের এইভাবে বারবার দেখা করাটা কিন্তু ঠিক না, খুব রিস্কি হয়ে যাচ্ছে। কেউ যদি বাই চান্স দেখে ফেলে তাহলে 2 2 4 করতে সময় লাগবে না। যা বলো তাড়াতাড়ি বলো। বাহ, এত ভয়? হ্যাঁ, এই না তুমি বলতে কেউ তোমার টিকিও ছুতে পারবে না কোনোদিন। আচ্ছা, ফালতু কথা বন্ধ করো না, যেটা বলতে ডেকেছো সেটা বলো। তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার সময় নেই আমার। রূপ, রূপ, মেঘের এই সুইসাইডের স্টেপটা তো আমরা ভাবিনি, আমাদের হিসেবের বাইরে চলে গেছে। আমি ভেবেছিলাম ও নিজেকে গুটিয়ে নেবে, সব কিছুর থেকে নিজেকে সরিয়ে নেবে, অন্ধকারে ঢুকে যাবে, কারোর সঙ্গে কথা বলবে না, মুখ দেখাতে পারবে না। কিন্তু সুইসাইড, এটা তো আমি ভাবিনি। রূপ, আমার সত্যি মনে হয় ওর এই স্টেপটার পর আমাদের একটু সাবধান হওয়া উচিত, কারণ ওর এই স্টেপটা সবাইকে নাড়িয়ে দিয়েছে, তাই হয়তো। ময়ূরী, তুমি এটা বলার জন্য আমাকে ডেকেছো? মিস ময়ূরী রয়, একটা কথা মনে রাখবে, রূপ সান্যাল যখন কোনো কাজ করে তখন সেখানে কেউ দাঁত ফোটাতে পারে না, কারণ সে কাজটা এতটাই নিখুঁত করে। কিন্তু রূপ, মেঘ দাঁত ফুটিয়েছিল, তোমাকে জেলেও পাঠিয়েছিল। হ্যাঁ, মেঘ দাঁত ফুটিয়েছিল আর জেলেও পাঠিয়েছিল আমাকে। কিন্তু ময়ূরী, তার জন্য কিন্তু সেই শাস্তিটা পাচ্ছে। তোমার এত বড় বড় কথা শুনতে আমি এখানে আসিনি রূপ। সকাল থেকে টিভি দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ, সব চ্যানেলেই তোমার বোনের ইচ্ছার খবর দেখাচ্ছে। কেন? অমর চক্রবর্তী হিন্ট দিয়েছে যে সে আবার ইনভেস্টিগেশন শুরু করাবে। হু ইজ দিস অমর চক্রবর্তী? তোমার বোনের আরেকটা বয়ফ্রেন্ড? এই খবরটা তো জানতাম না। শাট আপ রূপ। পণ্ডিত অমর চক্রবর্তী মেঘের গুরুজি হন। উনি বড় মানুষ, ইজ এ বিগ শট। ওপর মহল অব্দি ওনার যাতায়াত আছে, বুঝতে পারছো? ওনার এত মানে ওনার এত প্রবলেম কিসের, এত ইচিং কিসের? রূপ, তুমি আমার কথা সিরিয়াসলি নিচ্ছ না, কথাটা ঠিকভাবে শোনো। অমর চক্রবর্তী যদি ইনভেস্টিগেশন শুরু করায় তাহলে কিন্তু। আরে বাবা ময়ূরী, তুমি কি মনে করছো? কতদিন আগেকার ঘটনা। এখন গিয়ে রিসর্টে কোনো ইনভেস্টিগেট করলে কি হবে? কিছুই হবে না, কিচ্ছু পাবে না ওরা। এর মধ্যে কত লোকজন যাওয়া আসা করেছে, কোনো আইডিয়া আছে? সেই দিন রাতের কোনো প্রমাণ ওরা যদি এখন ট্রেস করার চেষ্টা করে, কোনো প্রমাণই পাবে না। সব ধুয়ে মুছে ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তুমি চাপ নিও না। আর ওই লোকগুলো, যে লোকগুলো কাজগুলো করেছে, তাদেরকে যখন পুলিশ চাপ দেবে, ইনভেস্টিগেশনের সময় চাপের মধ্যে ওদের মুখ থেকে যদি সব গলগল করে বেরিয়ে যায়, তখন কি হবে? পারবে না জানেমান। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রূপ। সত্যি কথা বলবো কি? এই যে প্ল্যানটা তুমি করেছো না, দ্যাট ওয়াজ দ্য মাস্টার প্ল্যান। এই প্ল্যানে কোনো লুপহোল নেই। তুমি সিরিয়াসলি আমার কথা শুনছো না রূপ? তুমি বুঝতে পারছো না, অমর চক্রবর্তী যদি ইনভেস্টিগেশন করতে বলে ঠিকভাবে, তাহলে পুলিশের ওপর একটা প্রেশার পড়বে ঠিকঠাক ইনভেস্টিগেশন করার। তার মানে কি? তার মানে ইনভেস্টিগেশনটা ঠিকভাবে হবে। রূপ, এটা একটা হাই প্রোফাইল কেস হয়ে যাবে তখন। এরকম সেরকম অন্যরকম যেরকম খুশি প্রেশার আসুক ময়ূরী, তুমি একদম নিশ্চিন্তে থাকো। তুমি চাপ নিও না। এই যে দেব আছে, যথেষ্ট পাক্কালো, এরকম অনেক সিচুয়েশন হ্যান্ডেল করেছে, এটা কোনো ব্যাপারই না ওর কাছে। ফাইন দেন, ওকে। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, আমি করে দিয়েছি। দেখো, এবার ফাঁসলে কিন্তু তুমিই ফাঁসবে, আমার কি। ইয়েস, দেখো রূপ, আমাকে ওই রেজর্টের কেউ চেনে না, আমি ওই রেজর্টের কাউকে চিনি না, তাই ইটস কোয়াইট ক্লিয়ার যে আমি এই প্ল্যানের মধ্যে কোথাও নেই, তাই আমাকে কেউ খুঁজেও পাবে না। আর আমি যদি বলি গোটা মাস্টার প্ল্যানটা তোমার ছিল, তোমার প্ল্যান অনুযায়ী আমি কাজ করেছি। কে বিশ্বাস করবে তোমার কথা? কেউ বিশ্বাস করবে না বলছো? তুমি হলে বিশ্বাস করতে।
কাছে কি লাভ লেটারটা পৌঁছেছে? হ্যাঁ, শুধু একটাই টেনশন, হাতের লেখাটা দেখে যেন সন্দেহ না করে। এনিওয়ে, তুমি ওদিকটা সামলাও, আমাকে এখানে বেরোনোর প্রিপারেশন নিতে হবে এবার। রূপ, তুমি একটু ওদিকটা নজর রাখো, বুঝেছো? আমরা এখানে রাস্তায় জ্যামে আটকে গেছি, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কি মিস ময়ূরী রয়, এবার কি মনে হচ্ছে? এবার বিশ্বাস করবে? ইউ 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 কি বললে বলো? স্কাউন্ডারেল। ময়ূরী, আশা করি এবার তুমি আমাকে চিনতে পেরেছো। তার থেকে ভালো না পার্টনার্স ইন ক্রাইম। আমার জন্য তো এটাই ভালো। কোনো বিপদ হলে তুমি যেমন আমাকে সাবধান করতে এসেছো, আমিও কোনো বিপদের সংকেত পেলে তোমাকে সাবধান করবো। আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না ময়ূরী। আমি না খারাপ, খুব 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 খারাপ। তোমার ভাবনা চিন্তার থেকেও খারাপ। We are on the same boat, জানেমান। ভেতরে কি হচ্ছে বলে তো কিছুই তো বুঝতে পারছি না। ডাক্তারবাবু কি সবটা আমাদেরকে বলছেন না? আচ্ছা, ও কি আগের থেকে একটু বেশি জোরে নিঃশ্বাস নিচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? তুমি খেয়াল করলে কিছু? দেখি। যাবো একবার ভেতরে গিয়ে দেখবো, ডাক্তারবাবুকে বলবো গো। না 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 না, আমাদের থেকে কোনো ইনফেকশন হয়ে যেতে পারে। ওকে এখান থেকে ওকে সুস্থ করে বের করে নিয়ে যেতেই হবে, শুধুমাত্র আমার বোকামির জন্য, শুধুমাত্র আমার মেয়েটার জীবনটা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার আমার মেয়েটা কেমন আছে? এখন একটু ভালো আছে, আচ্ছা, কিন্তু অবস্থা খুবই ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে ওর কি লাইফ রিস্ক? বি পজিটিভ মিস্টার রয়, বি পজিটিভ। দেখুন, পেশেন্ট লড়াই ছেড়ে দিলেও আমরা কখনো লড়াই ছাড়ি না, আপনারা ছাড়বেন না। মেঘের খানিকক্ষণ আগে জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফিরেছিল? কই, আমরা বুঝতে পারলাম না তো। এখন এইভাবে ওর মাঝে মধ্যে জ্ঞান আসবে, আবার ঘুমিয়েও পড়বে। তার মানে তো রিকভার করছে, তাহলে ক্রিটিক্যাল বলছেন কেন? দেখুন, অনেকগুলো প্যারামিটার নর্মাল হতে সময় নেয়। ওর তো সাংঘাতিক ব্লাড লস হয়েছে, সেটা ওকে ভীষণভাবে দুর্বল করেছে। ডাক্তারবাবু, ও ঠিক হয়ে যাবে তো? আমরা ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো? আই হোপ সো। আচ্ছা, আপনারা কিন্তু এখন বাড়ি চলে যেতে পারেন, কিন্তু মোটামুটি স্টেবিলই আছে। আপনারা রেস্ট নিন, কাল সকালে আসুন। আপনাদের তো সাংঘাতিক মেন্টাল ফিজিক্যাল এক্সর্শন গেছে, আপনাদের একটু রেস্ট দরকার। আমাদের কথা ভাববেন না, মেয়েকে সুস্থ করে একেবারে সঙ্গে নিয়ে ফিরব। মিস্টার রয়, আপনার সেন্টিমেন্টটা আমি বুঝতে পারি, কিন্তু আপনাকেও তো লজিক্যাল হতে হবে। এভাবে আপনি, আপনারা সকলেই তো অসুস্থ হয়ে পড়বেন, আর মেঘের যখন আপনাদের কেয়ারের প্রয়োজন হবে, ও তখন সেটা পাবে না। প্লিজ। ঠিক আছে মধুমিতা, তুমি বাড়িতে যাও, আমি এখানে আছি। আপনি ভাববেন না ডক্টর, আমরা ঠিক থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি পেশেন্টকে
একটা ভিআইপি কেবিনে শিফট করার ব্যবস্থা করছি। আপনারা তখন কেবিনে থাকতে পারবেন। ক্যাবিনে? সেখানে তাহলে যন্ত্রপাতির সাপোর্ট? এখানে যেই ব্যবস্থা আছে সেখানে সেই ব্যবস্থাই থাকবে। ওকে আমি শিফট করছি। থ্যাংক ইউ ডক্টর। তার মানে মেঘ মানে ক্যাবিনে শিফট করার মতো অবস্থায় এসেছে? হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওর অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল। আপনারা বাড়ি যান, ফ্রেশ হয়ে আসুন। পারবো মধুমিতা, ওকে আমরা সুস্থ করে নিয়ে যেতে পারবো। তুমি দেখে নিও, ঠিক পারবো। দাদা কি অনেক দূরের থেকে আসেন? না, কলকাতাতেই বাড়ি? আসলে দেখলাম সেই সকাল থেকে বসে আছেন। আমি তো সেই একেবারে সকালে আসি, সন্ধেবেলা দেখে একেবারে ফিরি। দুবেলা গাড়ি ভাড়ার অনেক খরচ, পেরে উঠি না। বউ একটু বেরিয়েছে, কাছেই গেছে, এখনো ফিরলো না। কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করব? এই হাসপাতালে আপনার কে ভর্তি আছে? স্ত্রী। কিন্তু আপনি তো একবারও দেখতে গেলেন না ওকে, এখানেই রয়েছেন। আইসিইউতে আছে। ও, কি বললো ডাক্তার? ভালো হয়ে যাবে তো? কিছু বলতে পারছেন না। না না, দেখবেন ঠিক হয়ে যাবে। এই হাসপাতালের অনেক সুনাম। আপনার কি ভর্তি? আমার মেয়ে। কি হয়েছে? কদিন ধরেই বলছে পেটে ব্যথা, পেটে ব্যথা। এমনি ওষুধ দিয়েছি, ডাক্তারও দেখিয়েছি। ব্যথা না কমাতে একটার পর একটা টেস্ট শুরু হলো, বেরোলো কোলন ক্যান্সার। সে কি? পরশু অপারেশন। ভালো হয়ে যাবে, দেখবেন আপনার মেয়ে। ছোটদের লড়ার ক্ষমতা অনেক বেশি থাকে, ভালো হয়ে যাবে। পুজো দিতে পেরেছি গো, আশীর্বাদী ফুলটা নিয়ে এসেছি। যাক, তাহলে যখন যাবে বালিশের তলায় দিয়ে রেখো। মায়ের আশীর্বাদী ফুল। এই যে হাসপাতাল থেকে বেরিয়ে সোজা গিয়ে ডান দিকে ঘুরলে একটা খাল পড়ে না, তার পাশেই একটা অনেক পুরনো মন্দির আছে, কালী মন্দির। লোকে বলে প্রায় 200 বছরের পুরনো। মা নাকি ডাকাত কালী। বউ তাই মায়ের পায়ের ফুল নিয়ে এসেছে। আর সেটা আপনারা ওর বালিশের নিচে রাখবেন, তাতে কি হবে? কি লাভ? আপনাদের মেয়ে সেরে যাবে তাতে? এটা তো বিশ্বাসের ব্যাপার ভাই, ওটুকু দিলে আমাদের মনের শান্তি। তার চিকিৎসা তো ডাক্তার যেমন বলছেন সাধ্যমতো সবই করাবো, তবে এইটুকু দিলে কি লাভ হবে জানি না, ক্ষতি যে কিছু নেই সেইটা জানি। আর মা শুনেছি বড় জাগ্রত, তেমনটা যদি হয়, আমাদের মতো অভাগা বাপ মায়ের কথা না শুনে কি পারবে? আর যদি জাগ্রত না হয়? সে চিকিৎসা তো এমনিতেও হচ্ছে, অমনিতেও হবে। আমাদের ভাই দেবতাতেও বিশ্বাস, আর ডাক্তারেও ভরসা। সবটা মিলেমিশে মেয়েটা যদি বেঁচে যায়, সেটুকুই চাওয়া। আপনার স্ত্রীর কি হয়েছে? আপনার ওই জাগ্রত কালী কিচ্ছু করতে পারবে না। মেঘ বাঁচতে চাইনি, মরতে চেয়েছিল। সুইসাইড অ্যাটেম্প্ট। এই গিনি, ছেলেটাকে দেখতে পেলি রে? তুই চিনতে পারবি? তুই কি মানে খুব একটা তো আগে দেখিসনি? আরে আমি চিনতে পারবো, দেখলেই চিনতে পারবো, কিন্তু বোকা বোকাটা হচ্ছে এরমভাবে সবার দিকে তাকিয়ে থাকা। একটা ফোন করে দেখি আমি। গিনি, রূপের বন্ধু যে আমাদের হেল্প করছে, এটাই তো আমার বিশ্বাস হচ্ছে না রে। আচ্ছা গিনি,
ওই ছেলেটা আবার আমাদের হেল্প করার নাম করে কোনো ট্র্যাপ করার চেষ্টা করবে না তো? রিস্ক আমাদের নিতেই হবে মিনি। আর তাছাড়া আমার মনে হয় না দিব্যেন্দু ছেলেটা এরকম। ও জানিস তো একবার আমাকে বলেও ছিল, আপনি কি করে করলেন এটা, এরকম মারাত্মক ভুল কি করে করলেন, আপনি কতটুকু চেনেন রূপকে, বলেছিল আমাকে। ফোনটা দৈত্যকুলের প্রহ্লাদ বলছিস? দাঁড়া, রিং হচ্ছে, 1 সেকেন্ড। বসুন। ও আমার বোন মিনি। আমি ওকে চিনি, বিয়ের দিন রাত্রি ওনাকে দেখেছিলাম। সেই দিন রাত্রে উনি রূপের নেচার সম্পর্কে কিছুটা হলেও বুঝেছিলেন। কেন দিদিকে কিছু বলেননি ওনার হাজবেন্ডের চরিত্র সম্পর্কে? ওই যেটা হয় আর কি, দিদি প্রেমে এত গদগদ হয়ে বিয়ে করছে, ও ভেবেছে যদি কিছু বললে দিদির ম্যারিটাল লাইফে সমস্যা হয়, তাই বলেনি। দেখুন, আর 5টা মানুষের যেরকম ভুল হয় আমারও সেরকমই ভুল হয়েছিল। আমি ভাবলাম আমি কিছু না বললে, কিছু না জানালে হয়তো সব ঠিকঠাক থাকবে। আমি ভেবেছিলাম রূপের হয়তো ওটা একটা জাস্ট বিচ্যুতি ছিল। আমি বা কি বলবো, এটা একটা চক্ষু লজ্জার বিষয়। আচ্ছা, এই প্রসঙ্গটা এখন থাক। আমার সমস্যা নিয়ে কথা বলতে তো আমরা এখানে আসিনি। দেখুন, রূপ যেটা করেছে সেটার জন্য রূপ শাস্তি পাবে। আর তাছাড়া এই পুরো বিষয়টাতে আমারও ভুল ছিল, আমি রূপকে চিনতে পারিনি। আপনি কি রূপের এগেনস্টে কোনো কেস করেছেন? হ্যাঁ, ক্রিমিনাল কেস। দেখুন দিব্যেন্দু, রূপ একজন ডেভিলিশ মানুষ, ও যা ইচ্ছে করতে পারে। ও এরকম অনেক মেয়ের ক্ষতি করেছে, আর এখন এমন একটা মেয়ের ক্ষতি করেছে যে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। কি বলছেন? তাকেও কি মলেস্টেশন? না, সেটা নয়, আমি আপনাকে বলছি ডিটেলে। ওই মেয়েটার জন্য আমি আজকে বেঁচে আছি। ও নিজে রিস্ক নিয়ে আমাকে রূপের বাড়ি থেকে বের করে এনেছিল, আর সেই রাগেই রূপ হয়তো ওর সঙ্গে এরকম করেছে। আচ্ছা, আমি রূপকে এই কেসটাতে এক্সপোজ করতে চাই, আর সেটার জন্যই আমার আপনার হেল্প লাগবে। ওকে আর ছেড়ে দেওয়া যাবে না। আমি আপনার সাথে আছি গিনি। একটা ক্রিমিনাল, সে যদি আমার বন্ধুও হয়, আমি তার শাস্তিই চাইবো। বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দিব্যেন্দু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব এই সব কিছুতে যাওয়ার আগে। বলুন। প্লিজ, আপনি কিছু মনে করবেন না, হয়তো এই কথাগুলো আপনার খুব খারাপ লাগতে পারে। ক্যারি অন। আপনি যদি রূপের আসল চেহারাটা আগে থেকেই চিনে থাকেন, তাহলে রূপের বন্ধু হলেন কি করে? আর কি করেই ওর বরযাত্রীতে থাকলেন? কেন আপনি বিয়ের আগে হিনিকে কিছু বললেন না? বিয়ের পরে বেরিয়ে আসতে বললেন কেন? ক্লাস 12-এর পর আমি কলকাতার বাইরে চলে যাই। ইনফ্যাক্ট ওদের বিয়ের মাস 2 আগেই আমি কলকাতায় ফিরি। রূপ সম্পর্কে ওদের বিয়ের রাত্রে প্রথম আমার একটা বিরক্তি আসে। তারপর একটু একটু করে ওর সম্পর্কে অনেক কথা শুনেছি, আর সেসব শুনে ওর থেকে আমি নিজেকে দূরে সরে নিয়েছিলাম। কিন্তু আমাদের কাজে রূপের সঙ্গে ডিটাচ হলে হবে না, অ্যাটাচড হতে হবে।